টোটাল 12 পয়েন্ট ইতিমধ্যে বার্সেলোনা নিজেদের ঝুলিতে নিয়ে নিছে। প্রথম দিকে পয়েন্ট নিয়ে নেওয়া এটা খুব বেশি পরবর্তীতে কাজে দেয়। প্লেয়ার্সরা তাদের ন্যাচারাল পারফরমেন্স বা সঠিক পারফরমেন্সটা ক্লাবকে দিবে, এখানে বেনিফিটের কিছু নাই। কিন্তু যেই ধরনের রিসোর্স ওনার প্রয়োজন ঠিক সেই রকম উনি না পেয়েও যা আছে সেটা দিয়েই তিনি সন্তুষ্ট থাকতেছেন এবং পারফরমেন্স বের করে আনতেছেন। হেই হোয়াটসঅ্যাপ, ইটস মি সাব্বির হুসাইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লা লিগা শুরু করছিল বার্সেলোনা জয় দিয়ে, যেই জয়ের দ্বারা এখনও অব্যাহত আছে। অর্থাৎ লাস্ট ম্যাচে বার্সেলোনা 7-0 গোলে জয় তুলে নিছে, যেখানে 5 জন ভিন্ন ফুটবলার স্কোর করছিল এবং রাফিনহা সেখানে হ্যাট্রিক করে। 5 জন ভিন্ন ফুটবলার স্কোর করা মানে ওই দলের জন্য একটা বাড়তি সুবিধা, কিংবা দলে যে স্কোর করার মতো প্লেয়ারের কোনো ঘাটতি নাই, সেটা একটা মেসেজ। এই বিষয়টাকে আমি খুবই সুন্দরভাবে দেখি এবং খুবই ইতিবাচকভাবে দেখি ওই দলের জন্য, যেখানে একটা বড় স্কোর থাকে, যেমন 7-0 কিংবা এইরকম স্কোর, সেখানে যদি ভিন্ন কোনো 4 জন কিংবা 5 জন ফুটবলার স্কোর করতে পারে, তো এই বিষয়টা ওই দলের জন্য যেমন বাড়তি সুবিধা দেয়, ঠিক সেইভাবে তাদের যে মনোবলটা সেটা পরবর্তীতে আরও বৃদ্ধি করে। কারণ তাদের মনের মধ্যে এই বিষয়টা খুব বেশি কাজ করে যে দলে যে কোনো প্লেয়ার বা যে কেউ স্কোর করতে পারে। তাদের এই এই যে একটা পজিটিভিটি, সেটা খুব বেশি তাদের বুস্ট করতে, তাদের যে মনোবলটা সেটাকে খুব বেশি কাজে দেয় বলে আমি মনে করছি। লা লিগার শেষ 4 ম্যাচে 4টাই জয় বার্সেলোনার, অর্থাৎ এক ম্যাচে 3 পয়েন্ট, তাহলে 4 ম্যাচে 12 পয়েন্ট। টোটাল 12 পয়েন্ট ইতিমধ্যে বার্সেলোনা নিজেদের ঝুলিতে নিয়ে নিছে। প্রথম দিকে পয়েন্ট নিয়ে নেওয়া এটা খুব বেশি পরবর্তীতে কাজে দেয়। যেমন যখন লিগ একদম শেষের দিকে, তখন গিয়ে পয়েন্ট পাওয়াটা যেমন অনেক বেশি চাপের মধ্যে থাকা একটা বিষয় থাকে, ঠিক সেইভাবে তখন পয়েন্টটা অর্জন করে নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। তো শুরুর দিকে যদি পয়েন্টগুলা খুব ভালোভাবে অর্জন করে নেওয়া যায় বা নিজের দিকে একটু নিয়ে নেওয়া যায়, তাহলে পরবর্তীতে গিয়ে ওই ধরনের প্রেশার খুব বেশি থাকে না। শুরুর দিকে একটা দল পয়েন্ট নিয়ে নিতেছে মানে লিগের শেষের দিকে গিয়ে তাকে এত বেশি আর টেনশনে থাকা লাগতেছে না। অর্থাৎ প্রথম দিকে যখন পয়েন্ট শুধু আসতেই থাকে, শেষের দিকে গিয়ে একটু কম আসলেও প্রথমের দিকটা শেষের দিকে গিয়ে খুব ভালোভাবে সামঞ্জস্য হয়ে যায়। তো এই বিষয়টাও বার্সেলোনাকে খুব বেশি শেষের দিকে কাজে দিবে বলে আমার কাছে মনে হচ্ছে। যেহেতু তারা শুরুতেই 4টা ম্যাচ জয় নিয়ে নিছে, 4 ম্যাচে টোটাল 12 পয়েন্টস, তো এটা বিশাল একটা বিষয়। কোনো ধরনের পয়েন্ট তারা লুজ করে নাই। অন্যদিকে আমরা দেখতেছি যে লা লিগা আরও বড় বড় দল তারা কিন্তু পয়েন্ট লুজ করতেছে। তো বার্সেলোনার জন্য এটা খুবই কার্যকরী হবে শেষের দিকে গিয়ে। তারা অনেকটাই বলা যায় যে চিন্তামুক্ত থাকবে আর কি। সমস্যা কিন্তু বার্সেলোনার কোনোভাবেই পিছু ছাড়তেছে না। অর্থাৎ বার্সেলোনার পিছনে একের পর এক সমস্যা লেগেই আছে। টাকার সমস্যা থেকে শুরু করে ম্যানেজমেন্টের সমস্যা, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়ার্সের সমস্যা, সব দিকেই মোটামুটি বলা যায় যে অনেক বেশি সমস্যা শুরু থেকেই ছিল, এখন পর্যন্তও আছে। কিন্তু এত সমস্যা থাকার পরেও বার্সেলোনা যেইভাবে বিগত 4টা ম্যাচে ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে, সেটা সত্যিই তাদের যে বর্তমান যে পরিস্থিতি, সেটা থেকে তারা অনেকটাই বাইরে গিয়ে পারফরমেন্সটা দিছে বলেই আমি মনে করছি। তাছাড়া কোচ হ্যান্সি ফ্লিক উনি প্রেস কনফারেন্সে গত ম্যাচের আগে বলছিলেন যে ওনার কাছে যেই ধরনের যেই পরিমাণ প্লেয়ার্স আছে সেটা নিয়েই তিনি প্রস্তুত আছেন। তো এই বিষয়টা তিনি এই ম্যাচে অবশ্যই প্রমাণ করে দিয়েছেন, সেটা বলার সেটার প্রশংসা অবশ্যই করতে হয়। তাছাড়া রবার্ট লেভানডস্কি, সে সদ্য শেষ হওয়া যে 4 ম্যাচ, বিগত 4 ম্যাচ, সেখানে 4টা গোল করছে। তো এই বিষয়টাও প্লেয়ার্সগুলা যে তাদের সর্বোচ্চটুকু দিচ্ছে সেটারই একটা প্রমাণ। তাছাড়া রবার্ট লেভানডস্কি এখন বর্তমানে এখন 36 ইয়ার্স ওল্ড। তো এই বয়সে এসেও তার কাছ থেকে একটা ধারাবাহিক পারফরমেন্স পাওয়া যাচ্ছে, যেটা বার্সেলোনার জন্য যেমন প্রত্যাশিত ঠিক তেমনই হচ্ছে উপকারী। এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে রবার্ট লেভানডস্কির দেখা যাবে যে এই সিজন শেষ হওয়ার পর
মোটামুটি অনেক বড় একটা স্কোর চলে আসছে। তো যেটা মানে বার্সেলোনাকে যেরকম হেল্প করবে ঠিক সেইভাবে হয়তো রবার্ট লেভানডস্কি দেখা গেল যে গোল্ডেন বুটের রেসেও তিনি এগিয়ে গেলেও যাইতে পারেন। তাছাড়া রবার্ট লেভানডস্কি ছাড়াও আরও অনেক প্লেয়াররা মানে আরও যারা আছেন সবাই মোটামুটি তাদের জায়গা থেকে বেস্ট পারফরমেন্সটাই করতেছেন। পেদ্রিকে আমরা দেখতেছি যে সে গত ম্যাচে স্টার্ট করছে। তো গত ম্যাচে স্টার্ট করার কারণে তার কাছ থেকে কিন্তু ভালো সার্ভিস পাওয়া গেছে। সে রেগুলার বার্সেলোনার হয়ে খেলতেছে বা মাঠে নামতেছে, ওইটা বার্সেলোনার জন্য অনেক বেশি স্বস্তির। তার কাছ থেকে বার্সেলোনা মানে যেই রকম কন্ট্রিবিউশন সার্ভিস প্রত্যাশা করে সেই অনুযায়ী যদি সে মানে দিতে পারে যে সেটা বার্সেলোনাকে অনেক বেশি মানে হেল্প করবে। তাছাড়া গবি বর্তমানে সে ইনজুর্ড বা সে খেলতে পারতেছে না। সে যদি ফিরে আসে তাহলে পেদ্রির সাথে তার ভালোই একটা কম্বিনেশন কিংবা জুটি দেখা যাবে বলে আমি মনে করছি। তখন গিয়ে বার্সেলোনার মিডফিল্ডটা আরও একটু বেশি স্ট্রং হবে। বর্তমানে তো অন্যান্য প্লেয়ার্সরা পেদ্রিকে সঙ্গ দিচ্ছে বা খেলতেছে। যখন গবি এসে অ্যাড হবে তখন বার্সেলোনার জন্য মানে আরও অনেক বেশি মানে ফ্রুটফুল যে খেলাটা, ন্যাচারাল যে পারফরমেন্সটা সেটা আরও অনেক বেশি মানে ফুটে উঠবে বলে আমি ধরছি বা মনে করছি। বার্সেলোনা বিগত ম্যাচগুলা থেকে 12টা পয়েন্টস নিয়ে নিছে। তো এই জিনিসটা বার্সেলোনাকে মানে আসছে যে ম্যাচগুলো আছে ওইখানে অনেক বেশি স্বস্তি দিবে। বার্সেলোনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের পারফরমেন্সটা অনেক বেশি উপরে। বিগত 4টা ম্যাচে 13টা স্কোর করছে এবং 3টা কনসিড করছে। 13টা গোল অনেক বড় একটা স্কোর, যেটা বার্সেলোনাকে মানে বর্তমান সময়ে যে তাদের যেই ধরনের অস্তিত্ব কিংবা তাদের যেই ধরনের পারফরমেন্স সেটাকে খুব বেশি মানে দেখিয়ে দিচ্ছে। আসছে সামনে তো বার্সেলোনার অনেক বড় বড় বা বিগ বিগ ম্যাচগুলো আছে, যেমন বায়ার্ন মিউনিখের মতো দলের সাথে মানে বিপক্ষে খেলতে হবে, যেটা বার্সেলোনার মানে অনেক বেশি মাথায় রাখা জরুরি। তাছাড়া তাদের এমন পারফরমেন্স যদি অব্যাহত থাকে তাহলে বায়ার্ন মিউনিখের জন্য সেটা ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে বলে আমি মনে করছি। তাছাড়া মানে বার্সেলোনা যেহেতু একদম লিগের শুরুতেই এমন পারফরমেন্স দেখাইতেছে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেই ধারাটা অবশ্যই অব্যাহত থাকার সম্ভাবনা বেশি থাকবে। কোচকে নিয়ে তো অবশ্যই বলতে হয়, কোচের প্ল্যান অনুযায়ী বার্সেলোনা খেলতেছে। ওনার মানে প্লেয়ার সংকট, প্লেয়ারের সমস্যা, উনি যেই ধরনের প্লেয়ার চাচ্ছেন ঠিক সেই ধরনের প্লেয়ার বার্সেলোনা বোর্ড কিংবা ম্যানেজমেন্ট ওনাকে দিতে পারতেছে না। তবুও ওনার কাছে যেই ধরনের রিসোর্স আছে, যেগুলো আছে ঠিক সেইগুলা নিয়েই উনি আগাইতেছেন। তো এই বিষয়টা বার্সেলোনার জন্য মানে বাড়তি একটা সুবিধা, কারণ উনি যেই ধরনের ডিমান্ডটা করতেছেন বা যেই ধরনের রিসোর্স ওনার প্রয়োজন ঠিক সেই রকম উনি না পেয়েও যা আছে সেটা দিয়েই তিনি মানে সন্তুষ্ট থাকতেছেন এবং পারফরমেন্স বের করে আনতেছেন। 12 পয়েন্টসের মধ্যে 12 পয়েন্টস পাওয়াটা চারটেখানি বিষয় নয়, যেটা তিনি করে দেখিয়েছেন। তো ওনার প্ল্যানিং অনুযায়ী আগাতে পারলে এবং এই ধারাটা অব্যাহত রাখতে পারলে বার্সেলোনার জন্য অনেক ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে। লা লিগাতে তো অবশ্যই ভালো ফাইট দিবে, সেটা আমি অবশ্যই মনে করছি। লা লিগাতে বার্সেলোনা অবশ্যই ভালো ফাইট দিবে, যেহেতু শুরুর দিকেই ভালো পয়েন্টস নিয়ে নিতেছে। মাঝখানে গিয়ে যদি তারা এই ধারাটা কিছুটা দেখাতে পারে এবং শেষের দিকে আরও মানে একটু মানে শেষের দিকে অবশ্যই স্ট্রংলি বা শুরুর দিকে যদি পয়েন্টস নিয়ে নেওয়া যায় তাহলে শেষের দিকে গিয়ে খুব বেশি যে মানে স্ট্রংলি পয়েন্টগুলো নিতে হবে এমনটা নাও হলে সমস্যা নেই, বা এমনটা না হলেও চলবে। কারণ শুরুর দিকে পয়েন্টসগুলা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। আর শুরুর দিকে নিতে পারলে চাপ অনেক কম থাকে, আর চাপ যখন কম থাকে প্রেশারের মধ্যে গিয়ে পারফরমেন্স মানে ন্যাচারাল পারফরমেন্সটা দেয়া সবসময় পসিবল হয় না। তো বার্সেলোনা যদি তাদের এই ধারাটা অব্যাহত রাখে তাহলে আমার কাছে মনে হয় যে কোচের প্ল্যান অনুযায়ী যদি আগায়, মানে কোচের প্ল্যান অনুযায়ী যদি আগাতে পারে, এবং শুধু তো প্ল্যান থাকলে হয় না, প্লেয়ার্সরা সেটা মাঠে ঠিকঠাক মতো এক্সিকিউট করতে হয় বা সেইটা ধারাটা বাস্তবায়ন করতে হয়। তো এই অনুযায়ী যদি আগাতে পারে তাহলে বার্সেলোনার জন্য সামনে অনেক বেশি অপেক্ষা করতেছে, এবং বার্সেলোনার এমন পারফরমেন্স তাদের যে চ্যাম্পিয়ন্স লিগে বড় বড় ম্যাচগুলো আছে ওই দলের জন্য এটা অবশ্যই বিপজ্জনক হবে। ওই দলগুলা অবশ্যই বার্সেলোনাকে নিয়ে মানে আগে থেকেই ভাবতে হবে। আর বার্সেলোনা যদি এই দ্বারায় আগাতে থাকে, এই পারফরমেন্সটা দিতে থাকে, তাহলে মানে ওই দলগুলা আরও বেশি বার্সেলোনাকে নিয়ে রিসার্চ করবে বলে আমার ধারণা।
দানি অলমো বার্সেলোনাতে যোগ দিয়েই সে ইতিমধ্যে দারুণ পারফরমেন্স করতেছে। অর্থাৎ সে যতগুলা সময় পাইছে, যে মিনিটগুলা খেলার সুযোগ পাইছে, প্রায় প্রত্যেকটা মিনিটেই বা বেশিরভাগগুলাই সে তার যথেষ্ট কার্যকরী ভূমিকা বা পারফরমেন্স দিতে পারছে। তো এটা বার্সেলোনার জন্য অনেক বেশি মানে একটা মানে এক্সট্রা বেনিফিটের দিক। বেনিফিট বলতেছি এই কারণে, প্লেয়ার্সরা তাদের ন্যাচারাল পারফরমেন্স বা সঠিক পারফরমেন্সটা ক্লাবকে দিবে, এখানে বেনিফিটের কিছু নাই। কিন্তু আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি যে নতুন কোনো প্লেয়ার্স যখন দলে আসে, নতুন প্লেয়ার্স দলে আসার পরে সে কিন্তু মানিয়ে নিতে একটু সময় লাগে বা তাকে একটু সময় দিতে হয়। তো সে কিন্তু এসেই এই দলের সাথে মানিয়ে নিচ্ছে এবং ইতিমধ্যে সে গোলও করতেছে, ভালো পারফরমেন্সও দিতেছে। গত ম্যাচগুলোতে সে অনেক মানে গত লাস্ট ম্যাচে যখন 7-0 বার্সেলোনা উইন হয়েছে, তো ওই ম্যাচে সে কিন্তু আনলাকি ছিল। যদি তার লাকটা ভালো থাকতো তখন দেখা যাইতো যে সে হয়তো 2টা কিংবা 3টা এরকমও গোল পেয়ে যাইতো। তার শুট গিয়ে পুস্টেও লাগছে। তো এটা বার্সেলোনার জন্য অবশ্যই পজিটিভ। এই প্লেয়ারটা যথেষ্ট সময় পাইলে সামনের দিকে গিয়ে অবশ্যই ভালো মানে করবে বলে আমার ধারণা। তার মানিয়ে নিতে অনেক বেশি যে কষ্ট হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। তাছাড়া সে লা মাসিয়া থেকেও উঠে আসছে, বার্সেলোনা একাডেমির ছিল। বার্সেলোনা একাডেমির থাকার কারণে বার্সেলোনার যে পরিবেশটা, এটার সাথে খাপ খাইয়ে নিতে খুব বেশি সময় লাগে নাই। তবুও সিনিয়র টিমের একটা হিসাব থাকে। সিনিয়র টিমে যখন প্লেয়াররা মানে খেলে, তখন গিয়ে ওইখানে আলাদা যেরকম প্রেশারের বিষয়টা থাকে, ঠিক সেই রকম মানে মানে মানিয়ে নেয়ার বিষয়টা থাকে। তো সে অতি দ্রুত মানে মানিয়ে নিতে পারছে, যেটা বার্সেলোনার জন্য অবশ্যই স্বস্তির। এবং তার কাছ থেকে তো বার্সেলোনা অবশ্যই আশা করবে, কারণ তাকে তো অনেক বড় একটা মূল্য দিয়ে কেনা হয়েছে, সে তো আর ফ্রিতে আসে নাই। তো আমি আমিও মনে করছি যে মানে দানি অলমো সে বার্সেলোনাকে অনেক কিছু দিবে যদি সে মানে ঠিকঠাক মতো ব্যবহৃত হইতে পারে। ইতিমধ্যে মানে আমরা শুরুর দিকেই দেখতেছি যে সে যথেষ্ট তার পারফরমেন্সটা ডেলিভার করতেছে, এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে সেটা বার্সেলোনার জন্য ভালো, এবং সেও খুবই দ্রুত মানে নিজেকে তুলে ধরতে পারবে বার্সেলোনার হয়ে। প্লেয়ারদের ইনজুরি সমস্যা বার্সেলোনার পেছনে লেগেই আছে। অর্থাৎ এই সমস্যাটা কোনোভাবেই যেন যাচ্ছে না। ডিফেন্সে রোনাল্ড আরাউহো থেকে শুরু করে ক্রিস্টানসেন, তারা দুইজনই ইনজুর্ড। তারপর মিডফিল্ডে গবি, ডে ইয়ং, এই দুইজন ইনজুর্ড। সামনে আনসু ফাতি, সেও ইনজুর্ড। তো এই প্লেয়ারগুলা বার্সেলোনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা ইতিমধ্যে মানে এগুলা সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো এই প্লেয়ারগুলা যখন বার্সেলোনার সাথে অ্যাড হবে মানে বর্তমান টিমের সাথে, তখন বর্তমান যে পরিকল্পনা আছে ওই পরিকল্পনাটা তারা যদি দ্রুত মানিয়ে নিতে পারে, তাহলে বার্সেলোনা মানে বলা যায় যে তাদের যে প্রাইম টাইম ছিল ওইটাতেও চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কারণ এই প্লেয়ারগুলো ছাড়াও বার্সেলোনা যেই ধরনের পারফরমেন্স করতেছে, তো ওরা আসার পরে যদি বর্তমানের সাথে মানিয়ে নিতে পারে তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া মিডফিল্ডে ডে ইয়ং, সে কিন্তু বার্সেলোনার মানে যে স্যালারিটা আছে প্লেয়ারদেরকে দেয়া হয়, ওই স্যালারিগুলোর মধ্যে তার অবস্থানটা অনেক উপরে, মানে মোটামুটি বলা যায় যে প্রথম সারির দিকে। তো তার কাছ থেকে বার্সেলোনা তাকে যেরকম স্যালারি দেওয়া হচ্ছে, বার্সেলোনা ঠিক সেই রকম সার্ভিস তার কাছ থেকে আশা করবে বলে আমার ধারণা। তাছাড়া তার কাছ থেকে বার্সেলোনার অনেক কিছু পাওয়ার আছে, সে অনেক কিছু বার্সেলোনাকে দিতে পারবে এমন যোগ্যতাও তার আছে। বার্সেলোনার মিডফিল্ড বর্তমানে বর্তমান সাম্প্রতিক সময়ে যে 4টা ম্যাচ হইল ওইখানে বিবেচনায় বর্তমান মিডফিল্ডটা যথেষ্ট ব্যালেন্সড। তাছাড়া আরও বেশি মানে এই ব্যালেন্সটা ধরে রাখতে হলে যেই ধরনের ইতিবাচকতা তারা দেখাইতেছে সেটা অবশ্যই ধরে রাখতে হবে। আর এই প্লেয়ারগুলো আসার পরে বর্তমান পরিকল্পনা, কোচের যে পরিকল্পনা আছে সেটার সাথে যদি তারা মানিয়ে নিতে পারে, তাহলে এটা অনেক লং টার্ম এক্সিস্ট করবে বলে আমার ধারণা। আর মিডফিল্ড কন্ট্রোল করা গেলে বার্সেলোনা যে কোনো টিমকে এই দল নিয়ে মানে রুখে দিতে পারে বা চাপের মধ্যে ফেলে দিতে পারে। মানে বড় বড় টিমের বিপক্ষে তো সামনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে, তো মিডফিল্ডটা অনেক বেশি বা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার ধারণা। তো
এই জায়গাটাকে যদি পরিচর্যা করা যায় এবং এই অনুযায়ী প্ল্যানটা সাজানো যায় তাহলে বার্সেলোনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে বলে আমার ধারণা।